এই কথা বলে শীতল সুন্দর করে হাসল। এবার শান্তি লাগছে। সেও বুঝুক কাউকে খোঁচা মার্কা কথা বললে কেমন লাগে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর ফোন নাম্বারে ডিলিট করে কেয়ারাকে ফোন ফিরিয়ে দিল। আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে, কারণ সে জানে শুদ্ধ এবার দেরি করে বাড়ি ফিরবে। বড় মাকে তাই বলতে শুনেছে, দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা। এ কথা ভেবে একটু খোঁচালো আর কি। এখন শুধু খোঁচা খেয়ে দিন পার করুক। তখন দুপুর 1:35। শীতল আর কিয়ারা কলেজ থেকে বেরিয়ে ফুটপাত ধরে হাঁটছে। মুখ ভার দুজনেরই। ক্লাস করবে না বলে জারুল গাছের নিচে নিজেদের আড়াল করে বসেছিল, যাতে কেউ দেখতে না পায়, না খোঁজে। কিন্তু হঠাৎ জাদ্রিল এক স্যার সেখানে উপস্থিত হন। একের পর প্রশ্ন করতেই থাকেন, একের পর এক প্রশ্ন করতেই থাকেন। অতঃপর প্রশ্নের তোপে পড়ে অগত্যা তাদেরকে ক্লাসে যেতেই হয়েছে, এবং সবগুলো ক্লাসও করতে হয়েছে। মাথার উপরে চড়া রোদ, ভ্যাপসা গরম, গাছপালা থম মেরে আছে, যেন পাতা নড়লেও জাত যাবে। এই রোদের মধ্যে না হেঁটে শীতল কেয়ারাকে বিদায় জানিয়ে রিকশায় উঠে বসল। অতঃপর চৌধুরী নিবাসের গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করল। মূল ফটকটা অতিক্রম করে যেতে যেতেই হঠাৎ বাগানের দিকে নজর পড়ল। ফুলের বাগানের একপাশে ফলের গাছ লাগানো, তবে অন্য ফলের তুলনায় বেশিরভাগই টক জাতীয় ফলের গাছ রয়েছে সেখানে, যেমন তেঁতুল, বড়ই, আমড়া, আমলকি, পেয়ারা, জলপাই। বলা বাহুল্য, বাড়ির মেয়ে বউরা যেসব ফল খেতে পছন্দ করে সেসব ফলের গাছ। এ কাজ করেছেন শরাফত চৌধুরী নিজেই, যাতে বাড়ির মেয়ে বউরা ইচ্ছে মতো ফল খেতে পারে। তাই উনি দেশি 12 মাসি ফলের গাছ লাগিয়েছেন। বেশ কদিন হলো বাগানমুখো হওয়া হয় না শীতলের। বিগত সপ্তাহে মেজো আম্মুর সঙ্গে লেবু আনতে গিয়েছিল, তারপর এদিকে পা মারানো হয়নি। তাছাড়া শুদ্ধ বাড়ি থাকলে গাছে উঠতে পারে না, উঠলে মারে, বকে, ধমকায়। মার খাওয়ার ভয়ে গাছে উঠে না, ও নয়তো গাছে উঠে ফল পাড়তে একাই একশোষে। হঠাৎ কি ভেবে যেন সে বাগানের দিকে গেল। রোদে গরমে কলেজের ড্রেসের অবস্থা খারাপ, তবু সেদিকে পাত্তা নেই তার। দুটো বিড়ালের মারামারির শব্দ শুনে সেদিকে পা বাড়িয়েছে। তার পায়ের শব্দ শুনে দুটো বিড়াল দুদিকে দৌড়ে পালিয়ে গেল, ফেলে রেখে গেল শত ফোঁটা পাখির দুটো ছানা। বেঁচে আছে ছানা দুটো, নড়ছে এখনো। সে ছানা দুটো দেখে হাতে তুলে আশেপাশে তাকিয়ে দেখল কোন গাছে পাখি দুটোর মায়ের বাসা বুঝে উঠতে পারল না। তবে মাথার উপর বড়ই গাছ দেখে বুঝল পাখির বাসা এখানেই হবে। সে কলাপাতা ছেড়ে পাখির ছানা দুটো রেখে পিছু সরে একটু আড়ালে লুকিয়ে পড়ল। মা পাখিটা কিচিরমিচির শব্দে হাজির হয়ে মুখে করে তার বাচ্চা দুটো নিয়ে চলে গেল। ভর দুপুরে ভালো একটা কাজ করে মনটা ফুরফুরে হয়ে গেল। তারপর কী ভেবে গাছের দিকে তাকিয়ে ভাবল, অনেকদিন পেয়ারা মাখা খাওয়া হয় না। যেই ভাবা সেই কাজ। কাঁধের ব্যাগটা মাটিতে রেখে তরতর করে গাছের উঠে ডাসা ডাসা গোটা কয়েকটা পেয়ারা ছিল। এদিক ওদিক তাকিয়ে গাছের ডালে বসে তৃপ্তির সহকারে খেল। পেটে ক্ষুধা থাকায় মনে হচ্ছিল পেয়ারা না যেন অমৃত খাচ্ছে।
নিজেদের বাগানে তাড়া খাওয়ারও ভয় নেই, ধমকানোর সুযোগ নেই। সে ধমকানো সে তো যে ধমকানো সে তো বাড়িতেই নেই, তাহলে কিসের ভয়? এসব ভেবে সে ইচ্ছে মতো দেখে দেখে বেছে বেছে পেয়ারা নামিয়ে নিচে নামলো। তারপর সেগুলো ব্যাগে পুরে চলল বাড়ির ভেতরে। গাছে উঠতে নামতে গিয়ে ড্রেসটা নষ্ট হয়ে গেছে। না ধুলোই না ধুলেই নয়, তবে সে ধুবে না, কারণ এই বাহানায় আগামীকাল কলেজ মিস করবে। মনে মনে এমন দুষ্টু পরিকল্পনা এঁটে চেঁচিয়ে আমু আমু করে ডেকে ফুরফুরে মেজাজে ড্রয়িং রুমে পা রাখতেই থমকে দাঁড়িয়ে গেল। তার ডাক শুনে উপস্থিত কয়েকজন চোখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। সে মুখ কাচুমাচু করে দ্রুত পা ফেলে রান্নাঘরের দিকে ছুটল। বিদেশিরা এখানে কেন? সে রান্নাঘরে গিয়ে মা চাচিদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে দেখে বুঝল তারা গেস্ট হয়ে এসেছে। তাদের জন্যই রান্না হয়েছে হরেক পদ বাঙালি আইটেম। রান্নাঘরের দরজায় তাকে দেখে সিরাত আস্তে করে বলল, এ কি, এ কি অবস্থা তোর? কলেজ থেকে ফিরলি নাকি যুদ্ধ করে? এরা কারা মেজো মা? শুদ্ধর গেস্ট, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। শুদ্ধর গেস্ট কথাটা তার মস্তিষ্কে ঢোকিল কয়েকবার। মস্ত বড় ড্রয়িং রুম ডাইনিং টেবিল জুড়ে সিট দখল করে বসে আছে চেনা অচেনা মানুষজন। সে কথা বাড়ালো না। পরনের ড্রেসের হাল দেখে পেয়ারাগুলো রান্নাঘরে রেখে গুটি গুটি পায়ে এগোলো সিঁড়ির দিকে। এমনকি সিঁড়িতে উঠতে উঠতেও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে দেখতে রেলিং ধরে উঠছে। ভয় কাজ করছে, যার গেস্ট সে কি বাসায় এসেছে নাকি? যদি আসে তাহলে মার খাওয়া ফরজ হয়ে গেছে। আজকে মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ বুঝি আধমরা হতেই হবে। এসব ভাবতে ভাবতে সে দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে সিঁড়ি পেরিয়ে শখের রুম বরাবর আসতেই দরজা খোলার শব্দ শুনল। শুদ্ধ রুমের দরজা খুলছে দেখে সে তড়িঘড়ি করে লুকাতে গিয়েও শুদ্ধর মুখোমুখি পড়েই গেল। এভাবে তাকে দৌড়াতে দেখে শুদ্ধ ভ্রুকুঁচকে দাঁড়ালো। আপাদমস্তক দেখে, বিশেষ করে ড্রেসের হাল দেখে শীতল চাহনি নিক্ষেপ করে বলল, গাছে উঠেছিলি? শীতল মুখ কাচুমাচু করে নত মস্তকে কেবল মৃদুভাবে মাথা নাড়ালো। শুদ্ধ কিছু বলল না, শুধু ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে রইল। রোদে চোখ মুখের কি অবস্থা করেছে! মোদ্দা কথা, ভর দুপুরে গাছে ওঠে কেউ, পড়ে হাত পা ভাঙলে কি হতো? তাকে নিশ্চুপ দেখে শীতল আর চোখে একবার দেখে মিনমিন করে বলল, মগডাল থেকে বাবুই পাখির দুটো ছানা পড়ে গিয়েছিল, ছানা দুটো তুলে দিতে গাছে উঠেছিলাম, আর উঠব না। আপনি কখন এলেন শুদ্ধ ভাই? আপনার না দেরিতে ফেরার কথা ছিল? শোকেশে সাজানোর তলব করে ভুলে গেলে চলবে? তোর এত সাহস, তোর এত আগ্রহ দেখে দেরি করিনি, কাজকর্ম ফেলে চলে এসেছি। চল, এবার শোকেশে সাজাবি আমায়। শীতলের মুখটা চুপসে গেল। সে চুপসানোর মুখটা নিয়ে মায়া মায়া সুরে শেষ প্রচেষ্টায় নামলো। এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথায় যদি একবার পালিয়ে বাঁচতে পারে, ভুলেও রুমের দরজায় খুলবে না। তবে তার কাছে শুদ্ধকে ঘায়েল করার একটা অস্ত্র আছে। হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো। সে মিষ্টি কথায় পটাতে না পারলে সেই অস্ত্রটা কাজে লাগাবে বলে ভেবে নিল। অতঃপর সে বলল, মজা করে বলেছি, তাই আমি ক্ষমা প্রার্থী। এরপরও যদি মানেন, আমি কিন্তু বড় বাবাকে বলে দেব
আপনি সিগারেট খান। একথা বলে শুদ্ধর চোখে চোখ রেখে তাকালো। তাকাতেই মনে হলো ভুল করে ফেললো নাকি আরেকটা। ভয়ে বুকটা দুরু দুরু করে কাঁপতে লাগলো। তবে তাকে অবাক করে দিয়ে শুধু পাল্টা জবাব দিল না, পাশ কাটিয়ে চলে গেল। শীতলের খুশি এবার দেখে কে? সে গাল ভর্তি হেসে শত্রুকে পরাজিত করার খুশিতে নাচতে নাচতে গাইতে গাইতে তার রুমে চলে গেল। ভেবেও নিল এবার থেকে শুধু মারতে এলে এই হুমকিটাই দিবে সে। বিদেশিরা সাধারণত ঝাল খেতে পারে না, তাদের কথা মাথায় রেখে সব রান্না করা হয়েছে। সায়নে এসেছে সবার সঙ্গে আলাপ জমাতে। শুদ্ধ নিচে নেমে আগে মা চাচিদের যাওয়ার ইশারা করে নিজে সবাইকে তুলে খাওয়ানোর দায়িত্ব নিল। সীতারা চৌধুরী হাতের বাঙালি রান্না তৃপ্তি করে খেতে তারা বাহবা দিল। ছেলেদের খাওয়া শেষ হলে তারা সবাই ড্রয়িং রুমের সোফায় বসলো। শুদ্ধ খায়নি দেখে মা চাচিদের সঙ্গে খেতে বসলো। বোনরাও এসেছে। শখ স্বর্ণ এতক্ষণ উপরেই ছিল। বাহিরের কেউ এলে বাড়ির মেয়েদের বারবার তাদের সামনে ঘোরাঘুরি করা পছন্দ করে না শুদ্ধ সায়ন। সায়ন ছাড় দিলেও শুদ্ধ দেয় না, তাই তারা এসে নিচে নামেনি, মায়ের ডাকে খেতে এসেছে। সবাই বসেছে কিন্তু শীতল নেই। একটু পরে সেও ফ্রেশ হয়ে খেতে এলো। শখ শীতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা ইশারা করলো। শখের ইশারায় মাথা দিয়ে ওড়না তুলে ভেঙচি কেটে চেয়ার টেনে বসলো। এইটুকু ইশারা না করলে শীতলের সঙ্গে সঙ্গে বড় ভাইদের কাছে তাদেরও বকা খেতে হতো। সবাই খেতে খেতে টুকটাক গল্প করছে, তবে নিচু স্বরে। সীতারা চৌধুরী ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছে। হঠাৎ ব্যথাতুর শব্দ শুনে সবাই চোখ তুলে তাকালো শীতলের দিকে। শীতল ঠোঁট চেপে ধরেছে। সিরাত তখন বললেন। শীতল ঠোঁট থেকে হাত সরাতেই দেখে ঠোঁটে কামড় লেগে রক্ত বেরিয়ে গেছে। এত রক্ত দেখে স্বর্ণ বোনের দিকে পা নিয়ে গিয়ে দিলেও সিমিন শীতলের পিঠে দুম করে কিল বসিয়ে দিলেন। নিজে নিজে খেতে গিয়ে কে ঠোঁট কেটে ফেলে? কে? এখনো কি ছোট আছে, নাকি তাকে হাতে তুলে খাইয়ে দেওয়ার বয়স আছে? এত তাড়াহুড়োয় খেতেই হবে কেন? সব সময় এত কিসের চঞ্চলতা? সিমিন মেয়েকে চাপা স্বরে বকতে শুরু করলেন। এদিকে ঠোঁটের তীব্র জ্বলন, অন্যদিকে কিল, এই দুটোর চাপে শীতল ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। সে কাঁদতে কাঁদতে উঠতে গেলে তার হাত ধরে সীতারা থামিয়ে দিলেন। ছোট যাকে বকলেন। সিমিনির এই স্বভাবটা খুব খারাপ। যেটাই হোক মেয়ে দুটোকে মারেন, বকেন। জায়ের বকে খেয়ে সিমিন কথা বাড়ালো না। নিজের এঁটো হাতটা ধুয়ে শীতলকে আগে পানি খাওয়ালেন। রক্ত মুছে দেখলেন কতটুকু কেটেছে। তারপর রান্নাঘর থেকে মধু এনে ঠোঁটে লাগিয়ে দিলেন। মাংসের ঝোলের ঝালটা কমে এলে চোখের পানি নাকের পানি এক করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আধ খাওয়া রোস্টের দিকে। ভীষণ মজা হয়েছে রান্না। মেজমা রান্না করেছে, চোখ বন্ধ করে বলে দিতে পারবে সে। ইচ্ছে ছিল 3টে সাভার করার, কিন্তু খেতে পারেনি। কেবল 2 লোকমা ভাত মুখে পুড়েছিল। তার আগেই কামড় লেগে ঠোঁট কেটে গেল। ভর দুপুরে পেট পুড়ে সবাই খেলো, কিন্তু মেয়েটা কিছু খেতে পারল না দেখে সিমিনের গলা দিয়েও খাবার নামলো না। উনি দই মিষ্টি এগিয়ে গমগমে সুরে খেতে ইশারা করলেন। বেশ খানিকটা কেটে ফুলে গেছে শীতলের নিচের ঠোঁট। মায়ের কিল খেয়ে শীতল কিছু বলার সাহস করল না। অল্প অল্প করে দই নিয়ে মুখে দিল। স্বর্ণের ফোনটা সেই তখন থেকেই বেজে চলেছে। সাইলেন্ট থাকায় ঘুমে বিভোর স্বর্ণ কিছুই টের পাচ্ছে না।
এতবার কল করেও স্বর্ণকে না পেয়ে কিয়ারা এবার শখকে ফোন দিল। শখ কিয়ারার নাম্বার দেখে শীতলের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিচে পড়ায় মন দিল। শীতল ফোনে কানে ধরে শখের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে বেলকনির দিকে এলো। কিয়ারার নাক টেনে কান্নার শব্দ পেতেই সে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি রে, কাঁদছিস কেন? তোর ফ্যাচর ফ্যাচর কান্নার শব্দ শুনতে কল করেছিস? শীতল, আমার দম বন্ধ হয়ে আসছে, কাঁদতে কাঁদতে আমি শেষ। তোর সঙ্গে কেন এমন হলো, কেন? এ কথাটা শুনে শীতল মস্তিষ্কে জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলো তুর্যকে। এই নামের কাউকে চিনে বলেও মনে পড়ছে না তার। তবে কিয়ারা কাঁদছে মানে আপনজন হবে হয়তো। তাই সে সান্ত্বনা দিতে বলল, থাক, কাঁদিস না, আমরা কেউই সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি, আমাদের সবাইকে মরতে হবেই। এদিকে শীতলের সান্ত্বনার বাণী শুনে কিয়ারার কান্না বন্ধ হয়ে গেল। সে নাক টানতে টানতে পাল্টা প্রশ্ন করল, তুর্য মরেনি রে শীতল, সে তিথির চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসর সেরেছে। ভাবতে পারছিস কতটা কষ্টের? বাল, কে তুর্য, কে তিথি, কার কথা বলছিস তুই? এমনিতেই মুড অফ, খবরদার বলছি, মাথা খাবি না আমার। ক্লিয়ার কাট কথা বল, নয়তো দূরে গিয়ে মর। নিজের জীবনে সুখ নেই, ও আসছে অন্যজনের সুখে দুঃখের কাহিনী শোনাতে। শীতলের বিরক্ত মাখা কথা শুনে কিয়ারা চুপসে গেল। কান্নাকাটি অফ করে জানালো সে কলেজ থেকে ফিরে কাজিন রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে। উপন্যাসের নায়ক ভুল বুঝে আর একজনকে বিয়ে করেছে। নায়িকার সামনে বউ নিয়ে বাসর ঘরে ঢুকেছে। তিথি তিথি তুর্য ছিল কাজিন। মূলত বাড়ির কেউ জানতো না তারা একে অপরকে ভালোবাসে। চমৎকার একটি উপন্যাস, তবে উপন্যাসটি স্যাড এন্ডিং। বিচ্ছেদের এন্ডিং মানতে না পেরে কিয়ারা কেঁদে কেটে একাকার অবস্থা। এদিকে মন দিয়ে পুরো কাহিনী শুনে শীতলেরও মন খারাপ হলো। ওটা আমিও পড়বো, কাল দিয়ে যাস তো বইটা। আগামীকাল কলেজে যাবি? না, সকালের দিকে আমার সঙ্গে ডাক্তারের কাছে যাব। আচ্ছা, তাহলে বিকেলেই আমি তোর বাসায় যাব। শোন, তোর কাছে যতগুলো কাজিন রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি। এই জনের উপন্যাস খুব ভালো লাগে আমার। আচ্ছা। তারপর সে কথা বলে কল কেটে সামনে তাকালো। হঠাৎ তার মনে হলো সে ছাড়াও এখানে কেউ আছে। কিন্তু কে? কে তার কথা শুনছে লুকিয়ে লুকিয়ে? কি মনে করে সে পেছনে ঘুরতেই দেখে শুদ্ধ দূরে দাঁড়িয়ে আছে, চোখের শীতল চাহনি। যা, এখন কি হবে? কি করে বলবে সে যা ভাবছে আদৌ সেই রকম কিছু নয়? কদিন ধরে চাপার আগের তোপে শুদ্ধর মনটা বিষিয়েছিল। ভেবেছিল শীতলকে আর কখনো শাসন করবে না, মুখে বারণ করলেও গায়ে হাত তুলবে না। যে তার শাশুড়কে সবসময় বাঁকা ভাবে গ্রহণ করে, চাচাতো ভাই বলে যা তা বলে, তাকে শাসন করার প্রশ্নই আসে না। কিন্তু এ মেয়ে ভীষণ ঘাড়তেরা। সে যেন মুখিয়েই থাকে তাকে রাগিয়ে দেওয়ার জন্য, করেও তাকে রাগানোর মতোই কাজকর্ম। যেমন আজকে সকালে ফোন দিয়ে যা ইচ্ছে তাই বলল। কেন বলল, কি কারণে বলল সেও জানে না। তার অহেতুক কল ভালো মেজাজটা বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সকালের ঘটনার পর ভেবেছিল এসে দু থাপ্পড় বসিয়ে দেবে, কান টেনে লম্বা করে ভদ্রতা জ্ঞানের শিক্ষা দিবে। কিন্তু খেতে বসে হঠাৎ ঠোঁট কেটে রক্তারক্তি হলো দেখে ভাবল আপাতত থাক,
নিজের দিক একটা শাস্তি তো পেলই। তখন তার কথা অপরাধের শাস্তি মকুফ করলেও এখন হাতখানা নিষ্পিস করছে, অনবরত থাপড়াতে ইচ্ছে করছে। বেয়াদবির একটা লিমিট থাকা দরকার।